গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 21 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাছাড়ের 7 আসনেই বুটের হিসাব কষতে ব্যস্ত শাসক বিরোধীরা। জয় নিয়ে দাবি কংগ্রেস বিজেপির। নীরব ভোটাররাই শেষমেশ লড়াই জমিয়ে দিলেন কাছাড়ের 7 আসনে। আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কাছাড়ের রাজনীতিতে। আগামী 4 মে গণনার দিনের জন্য যখন অপেক্ষার প্রহর গুনছেন জেলাবাসী, তখন নীরব ভোটারদের হিসেব করতেই ব্যস্ত রাজনীতির অঙ্কমাস্টাররা। এর নেপথ্যে একাধিক কারণও রয়েছে। প্রথমত, ভোট পরবর্তী সময়ে শাসক দল বিজেপি তাদের পর্যালোচনা সভায় প্রচারের 7টি আসনেই জয়ের দাবি করেছে। ঠিক একইভাবে প্রধান বিরোধী দল কংগ্রেসও কাছাড়ের অন্তত 4টি আসনে জয়ের দাবি করছে জোরালোভাবে। দ্বিতীয়ত, শাসক দলের প্রার্থী কেন্দ্রিক অসন্তোষ যেমন ছিল নির্বাচনে, তেমনি বিভিন্ন অঞ্চলে ছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও। সব মিলিয়ে ভোটারদের একটা বড় অংশ এবার নীরব ভূমিকা পালন করেছেন। আর এসব কারণে হার জিতের অঙ্ক কষতে বাধ্য করছে রাজনীতির কারবারিদের। শুধু তাই নয়, রাজনৈতিক বিশ্লেষকরা এখন হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন, যা কাছাড়ের রাজনীতিতে এক চমৎকার সাসপেন্স থ্রিলার তৈরি করেছে। রাজনীতির অঙ্কমাস্টাররা যখন খাতা কলম নিয়ে বসেন, তখন এক এক বিশ্লেষকের বিভিন্ন সমীকরণ উঠে আসে। একাংশের কথায়, সুনাই বিধানসভা কেন্দ্র ছাড়া কাছাড়ের বাকি 6টি আসনেই 20 থেকে 25% হিন্দু ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থীরা। আর এতেই জয়ের স্বপ্নে বুথ প্রার্থীরা। শাসক দল বিজেপি যেখানে স্টার ক্যাম্পেইনারের উপস্থিতিতে বিভিন্ন এলাকায় বড় বড় সভা সমিতিতে ব্যস্ত ছিল, সেক্ষেত্রে কংগ্রেস মাঝারি মাপের টানা সভা সমিতি করার পাশাপাশি দলীয় প্রার্থীরা সরাসরি জনসংযোগে ছিলেন। একদিকে নীরব ভোটার আর অপরদিকে প্রার্থীদের প্রচারের কৌশল শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থীদের জন্য ভালো ফল বয়ে আনে কিনা তা নিয়ে চায়ের কাপে তুফান উঠছে। অবশ্য 4 জুন সেই রহস্যের পর্দা ফাঁস হবে। সেই মহা ক্লাইম্যাক্স দেখার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বুদ্ধারা সবাই এখন নানা অঙ্কের হিসাব কষেই দিন কাটাচ্ছেন। কাছাড় জেলার একাধিক আসনে নির্দল প্রার্থীদের দৌরাত্ম্য এবং প্রধান দুই দল কংগ্রেস বিজেপি ছাড়াও অন্যান্য দলগুলোর শক্ত অবস্থান ভোটের ময়দানে নির্বাচনী লড়াইকে আকর্ষণীয় করে তুলছে বলে দাবি একাংশের। তবে রাজনৈতিক দলগুলো সরাসরি তাদের জয়ের দাবি করছে। কংগ্রেস তাদের জয়ের তালিকায় রেখেছে শিলচর সহ 5টি আসন। অপরদিকে বিজেপি 7 আসনেই মিত্রজোটের জয়ের দাবি করছে। বিশ্লেষকদের কথায়, বড়খলায় সাংগঠনিক ক্ষমতার দৌলতে বিজেপি যেমন প্রতিদিন প্রচারে জ্বর তুলছে, তেমনি প্রচারের সঙ্গে সরাসরি জনসংযোগ গড়ে তুলে ভোটের হাওয়া গরম করতে সক্ষম হয়েছিলেন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার। সেখানে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি দুই নির্দল প্রার্থী প্রধান দুই দলেরই মাথা ব্যথার কারণ। অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত সুনাই সমষ্টিতেও টক্কর হচ্ছে একেবারে শেয়ানে শেয়ানে। মিত্রজোটের প্রার্থী করিমউদ্দিন এবং কংগ্রেস প্রার্থী আমিনুল হক নিজেদের জয় নিয়ে আশাবাদী। আবার দুজনেরও মাইনাস পয়েন্ট রয়েছে। সুনাই বিধানসভায় সম্মুখ সমরে থাকা কংগ্রেস এবং এজিপি দলীয় কুন্দলে জেরবার। এর কিছুটা ফায়দা তুলতে পারেন তৃণমূল প্রার্থী। কাটিগুড়া বিধানসভায়ও লড়াই জমে ওঠার সম্ভাবনা প্রবল। বিজেপি পদ্মভাবে বর করলেও কংগ্রেস প্রার্থী নিজস্ব ভোট ব্যাংক ছাড়াও দলীয় নিজস্ব ভোট পাবেন নিঃসন্দেহে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নীরব ভোটাররা। এখানে আবার স্থানীয় বহিরাগত ইস্যু রয়েছে, ফলে শেষমেশ লড়াই জমে উঠতে পারে। এই কেন্দ্রের ভোটের হিসেব কষে চুলচেরা বিশ্লেষণ করছেন বিশ্লেষকরা। অপরদিকে নেতাজি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ, নজিরবিহীন হুঁশিয়ারি প্রধান বিচারপতির। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাতির পুত্র ঘোষণার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতে মামলাটি উঠতেই নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। মামলাকারীর আর্জি শোনার পরিবর্তে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তীব্র অসন্তোষ প্রকাশ করে মামলাকারীকে কার্যত ভর্ৎসনা করেন। প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, আদালতের সময় নষ্ট করার জন্য আবেদনকারীকে ভবিষ্যতে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। মামলাকারীর দাবি ছিল নেতাজিকে সরকারিভাবে জাতীয় সন্তান ঘোষণা করা হোক এবং ভারতের স্বাধীনতার প্রকৃত কৃতিত্ব দেওয়া হোক আজাদ হিন্দ বাহিনীকে। আদালত এই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দেয়।
বিচারপতিরা পর্যবেক্ষণ করেন মামলাকারীর উদ্দেশ্য দেশপ্রেম নয় বরং নিজেকে প্রচারের আলোয় আনা। উল্লেখ করা হয় একই ব্যক্তি অতীতে এ ধরনের মামলা করেছিলেন যা তখনও খারিজ হয়েছিল। রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে এই মামলাকারীর কোনো জনস্বার্থ মামলা আর গ্রহণ করা হবে না। আইনি বিশেষজ্ঞদের মতে নেতাজির মতো মহান ব্যক্তিত্বের ভাবমূর্তিকে ব্যবহার করে সস্তায় প্রচার পাওয়ার চেষ্টা করায় আদালত কঠোর অবস্থান নিয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের মূল্যবান সময় নষ্ট হওয়ায় মামলাটি খারিজ করার পাশাপাশি কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে গুয়াহাটিতে এক টেবিলে বিরোধী শিবির, জয় নিয়ে আত্মবিশ্বাসী গৌরব, অখিল, লুরিন। 27 তারিখ প্রচার শেষ, 29 এপ্রিল পশ্চিমবঙ্গে ভোট। আসাম সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে। 27 এপ্রিল থেকে ফল ঘোষণার আগের দিন অর্থাৎ 3 মে, এই 7 দিন আসামের বিরোধী শিবিরের জন্য আরও একটি কঠিন সময়। কারণ বঙ্গের প্রচারাভিযান শেষ করে হিমন্ত বিশ্ব শর্মা আসামে ফিরে আসবেন এবং নানা কৌশলে হরেক ন্যারেটিভ তৈরি করে বিরোধী জোটে ভাঙন ধরানোর যাবতীয় চেষ্টা শুরু করে দেবেন। ফলে এই 7 দিন আরেক দফা জোটবদ্ধ প্রতিরোধের জন্য তৈরি থাকতে হবে। রবিবার বেলতলার একটি হোটেলে কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিরোধী জোটের শরিক দলের নেতাদের বৈঠকে এই আগাম প্রস্তুতির বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। গৌরব গগৈ থেকে শুরু করে অখিল গগৈ, সিপিএমের মনোরঞ্জন তালুকদার থেকে শুরু করে লুরিনজ্যোতি গগৈ, শরিক দলগুলোর সব নেতাই আত্মবিশ্বাসী সরকারে তারা আসছেনি। তবে হিমন্ত বিশ্ব বিরোধী দলগুলোর প্রার্থী থেকে শুরু করে কর্মীদের মনোবল ভাঙ্গার জন্য 29 এপ্রিল থেকে 3 মে অবধি নানা ধরনের চেষ্টা করবেন। সেটা প্রত্যয়ের সঙ্গে মোকাবিলা করতে হবে। এই বার্তাই রবিবার ডিনার পার্টিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। রবিবারের পর্যালোচনা ও নৈশভোজের প্রধান আমন্ত্রক প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তার দলের প্রার্থীরা তো উপস্থিত ছিলেনই, ছিলেন রাইজোর দল, অসম জাতীয় পরিষদ, এপিএইচএলসি, সিপিএমের প্রার্থীরাও। বরাক উপত্যকার 13 আসনের প্রার্থীদের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে গড়হাজির শুধু হাইলাকান্দির প্রার্থী রাহুল রায়। সূত্রের খবর, ভোট গ্রহণ পূর্বে বিভিন্ন কেন্দ্রে কী ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে এবং ফল ঘোষণার আগে বিরোধী দলগুলি কীভাবে নিজেদের অবস্থান আরও মজবুত করবে তা নিয়েই মূলত আলোচনা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মত বিনিময় হয়েছে। জয় নিয়ে অখিল গগৈ এতটাই আত্মবিশ্বাসী যে বৈঠকে সরকার গঠনের প্রক্রিয়াও এখনই শুরু করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন। অন্যদিকে লুরিনজ্যোতি বলেছেন তিনি প্রশাসনের একাধিক সূত্রের সমীক্ষা থেকে জানতে পেরেছেন বিরোধী জোটই সংখ্যাগরিষ্ঠ আসনে জিতছে, সাইলেন্ট ভোটিং হয়েছে এবং অতীতে দেখা গেছে যেখানেই এ ধরনের নীরব ভোটদান হয়েছে সেখানেই সরকারের পতন হয়েছে। মনোরঞ্জন তালুকদার বলেছেন পবন খেরার মারাত্মক অভিযোগের পর সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী একাই অভিযোগ খণ্ডন করেছেন। শাসক দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে একজনও প্রথম সারির নেতা তার পাশে ছিলেন না। এটাই এই নির্বাচনের ফলাফল কোন পথে যাচ্ছে সেটার ইঙ্গিত দিয়ে রেখেছে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে গৌরব গগৈ বলেন আজ কোনো আনুষ্ঠানিক পর্যালোচনা বৈঠক নয়, বরং যারা নতুন অসমের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাদের ধন্যবাদ জানাতেই আমরা একত্র হয়েছি। তিনি আরও বলেন নতুন অসম আমাদের কাছে শুধুমাত্র নির্বাচনী স্লোগান নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সংকল্প। আমরা ভোটের অঙ্ক নিয়ে এখনই কথা বলতে চাই না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। তবে ইঙ্গিতপূর্ণভাবে তিনি দাবি করেন এই নির্বাচনে ভোটের এক ধরনের ট্রান্সফার হয়েছে। তার কথায় প্রথমবার বিজেপির কিছু ভোট কংগ্রেসের দিকে এসেছে। একই সঙ্গে তিনি বলেন ভাঙনের মুখে দাঁড়ানো আসামকে আবারও শক্তিশালী করে তোলার দায়িত্ব এখন বিরোধীদের উপরই বর্তায়। বদরুদ্দিন আজমের সম্ভাব্য সমর্থন প্রসঙ্গে প্রশ্ন উঠতেই গৌরব স্পষ্ট জানান এই বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে লুরিনজ্যোতি বলেন এবার বিজেপিকে এআইইউডিএফ থেকে খেলোয়াড় ধার করতে হয়েছে, পাশাপাশি অগপকে নতুন এআইইউডিএফ বলেও কটাক্ষ করেন তিনি। লুরিনের দাবি যেসব কেন্দ্রে লড়াই একতরফা হবে বলে মনে করা হচ্ছিল সেখানেও বিজেপি এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি আরও ইঙ্গিত দেন একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে চমকপ্রদ ফলাফল সামনে আসতে পারে। রাইজোর দলের সভাপতি অখিল গগৈও আত্মবিশ্বাসী সুরে বলেন এবার 3 গগৈ ধারণায় উজান আসামে বড় প্রভাব ফেলেছে। তার দাবি যেসব কেন্দ্রে জয়ের সম্ভাবনা কম বলে ধরা হচ্ছিল সেখানেও বিরোধীরা জয়ী হবে।
তার পূর্বাভাস, রাইজোর দল 60টি আসন পেতে পারে এবং বিজেপি 30 থেকে 40 আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মতে বিরোধী শিবির সম্মিলিতভাবে 70-এর বেশি আসন পেতে সক্ষম। ওজাপুর মধ্য গুয়াহাটি কেন্দ্রের প্রার্থী কঙ্কি চৌধুরী বলেন, আমরা আগাম কিছু বলতে চাই না। 4 মে ফলাফল বেরোলেই বোঝা যাবে আমরা কত ভোটে জিতছি। বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, আমি জ্যোতিষী নই, তাই নির্দিষ্ট সংখ্যা বলবো না, তবে 63 পার হবে বলেই মনে হচ্ছে। তার মতে বিভিন্ন ইস্যু এই নির্বাচনে ভোটের উপর প্রভাব ফেলেছে এবং তার প্রতিফলন ফলাফলে দেখা যাবে। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রিপুন বোরা আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, বিজেপির বিদায় নিশ্চিত। বিরোধীরা 70-এর বেশি আসন পাবে এবং কংগ্রেস একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। অপরদিকে উদারবন্দের ঐতিহ্যবাহী 2 স্কুলের মাধ্যমিকের হতাশাজনক ফল খুব শিক্ষানুরাগী মহলে। উদারবন্দের ঐতিহ্যবাহী 2 সরকারি স্কুলের মাধ্যমিকের হতাশাজনক ফল ঘিরে সমালোচনার জল উঠেছে স্থানীয় শিক্ষানুরাগী মহলে। এবারের মাধ্যমিকের ডিএনএইচ স্কুলে 397 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র 49 জন। অন্যদিকে জেসি গার্লস হাই স্কুলে 173 পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 3 জন। মাধ্যমিকে হতাশাজনক ফল নিয়ে সোমবার ডিএনএইচ স্কুলের একাডেমিক ইনচার্জ খেতায়নী দত্ত চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি একাধিক কারণ তুলে ধরেন। তিনি বলেন, স্কুলের হতাশাজনক ফলাফলের পেছনে মূলত কারণ হলো বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি, শিক্ষকের ঘাটতি এবং ছাত্রছাত্রীদের পর্যাপ্ত বসার সুযোগ না দেওয়া। তিনি বলেন, গত বছর যেখানে স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 2200, সেখানে শিক্ষকের সংখ্যা ছিল মাত্র 12 জন। স্কুলে ভবন নির্মাণের কাজ চলছে, ফলে ছাত্রছাত্রী বসার পর্যাপ্ত জায়গা ছিল না। ডায়েটের 60টি রুমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হলেও স্কুলের একটি রুমে দশম শ্রেণীর 397 জনকে বসানো হতো। এর ফলে একজন শিক্ষকের পক্ষে এতজন পড়ুয়াকে উপযুক্ত শিক্ষাদান করা সম্ভব হতো না। নতুন ভবনের কাজ গত মার্চে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ শেষ হয়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের কাজ শেষ হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া বিধানসভা নির্বাচনের আগে 18 জন নতুন শিক্ষককে নিযুক্তি দেওয়া হয়েছে। ফলে শিক্ষকের ঘাটতি কিছুটা হলেও পূরণ হয়েছে। আগামীতে স্কুলের পড়াশোনার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে জেসি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা এল সবিতা সিংহের কথায় উঠে এলো ভিন্ন সুর। তার কথায় মাধ্যমিকে হতাশাজনক ফলাফলের মূল কারণ হচ্ছে প্রতিভাবান পড়ুয়ার অভাব। স্কুলে বেশিরভাগ পড়ুয়া পড়াশোনায় অত্যন্ত দুর্বল। এলাকার একমাত্র গার্লস হাই স্কুল হওয়ায় বিভিন্ন চাপের মুখে অযোগ্যদের ভর্তি করতে হয়। পর্যাপ্ত শিক্ষাদানের পরও তাদের গড়ে তোলা সম্ভব হয় না। তাছাড়া স্কুলের প্রায় প্রতিটি শ্রেণীকক্ষে শতাধিক পড়ুয়াকে পড়াতে হয় কেবলমাত্র একজন শিক্ষককে। এতে পড়ুয়াদের সঠিক মূল্যায়ন করাও সম্ভব হয় না। তবে হতাশাজনক ফলের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আগামীতে যাতে আশানুরূপ ফল সম্ভব হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে শীঘ্রই সভা আয়োজন করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।